তো আমি আবার ফিরে যাচ্ছি ডাক্তার এ আলম হোসাইনী স্যারের কাছে, যে আমরা একটা বিষয় দেখেছি যে হোমিও ডাক্তাররা এই বিষয়ে চিকিৎসা দিয়ে থাকেন, তবে অধিকাংশ ডাক্তাররাই দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপের রোগীরা আসলে তাদেরকে রাহুল ফিয়া দিয়ে থাকেন। তাহলে কি হোমিওপ্যাথিতে শুধুমাত্র এই একটি ওষুধই আছে উচ্চ রক্তচাপের, যে রাহুল ফিয়া, না আরো কোনো ওষুধ আছে? বা এটাকেই কি আমরা ধরা বাঁধা বা সবার জন্য শুধু রাহুল ফিয়া এটাকেই নির্ধারণ করে নিব? স্যার যদি এ বিষয়ে একটু আলোচনা করতেন, দর্শকরা উপকৃত হতো। তাহলে এ বিষয়ে আমি আলোচনা করার জন্য ডক্টর এ আলম হোসাইনী স্যারকে অনুরোধ করছি যে আপনি যদি এই বিষয়টা বুঝিয়ে বলতেন, তাহলে আমার মানে বিশেষ করে যারা আমাদের দেখছেন বা আমাদের কথা শুনছেন তারা উপকৃত হতেন। ধন্যবাদ ডাক্তার নাসরুল্লাহ রাশেদী, খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। রোগ চিকিৎসার আসলে মূলত তিনটি পর্যায়। একটি হলো আমাদের খাদ্য ব্যবস্থা, 2 পথ্য, এবং 3 রোগকে ভালো করার জন্য চিকিৎসা। হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে আমি এটা বলছি। অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে সারা জীবন কন্ট্রোল, সেটা অন্য বিষয়। হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে হলো খাদ্য ব্যবস্থাটাকে ঠিক করতে হবে, এটা একটা সাবজেক্ট। 2 তার পথ্যটাকে ঠিক করতে হবে, সে কি খেয়ে কন্ট্রোলে থাকবে, আগে তো কন্ট্রোলে রাখতে হবে। 3য় সাবজেক্ট হলো সে কোন ওষুধটা কিভাবে খাবে, এটা ডাক্তারের সাবজেক্ট। ঔষধ নির্বাচন এবং ওষুধের মাত্রা, ওষুধের ডোজ ডাক্তার নির্ধারণ করে দেবে, যেটা সেবন করে একটা সময় পরে তার আর হাই প্রেশার থাকবে না। এই 3টা বিষয়কে যিনি সমন্বয় করতে পারবেন তিনি হোমিওপ্যাথিতে খুবই ভালো ডাক্তার। আচ্ছা, এবং যিনি শুধু হোমিওপ্যাথি মেডিসিনটা বুঝেন, বাকি 2টা বুঝেন না, তিনি কিন্তু সার্বিক বিষয়টার উপরে তার জ্ঞান নেই। তাহলে আপনি যদি দেখেন যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন, উনি পটেন্ডাইজড মেডিসিন অতটা সুন্দর দিতে পারে নাই, আপনার রোগটাকে কমায় আনতে পারে নাই, কিন্তু রাহুল ফিয়া দিয়েছে। তো রাহুল ফিয়া এটা পথ্য হিসেবে কাজ করবে এবং রোগটাকে কন্ট্রোলে রাখা এবং এই বিষয়টাকে ঠিক রাখার ব্যাপারে যথেষ্ট ভালো কাজ করবে। হোমিওপ্যাথিতে রাহুল ফিয়া খুব ভালো কাজ করে, সেটা কন্ট্রোল করবে এবং আপনি এটা খেলে ভালো কন্ট্রোলে থাকবেন আশা করা যায়। যদি এক্সট্রিম লেভেল না হয় আপনি এটা দিয়েই ভালো কন্ট্রোলে থাকবেন। কিন্তু এই কন্ট্রোলটা কিন্তু হোমিওপ্যাথির কাজ না। হোমিওপ্যাথির কাজ হলো রোগটাকে আরোগ্য করা। তো রোগকে আরোগ্য করতে হলে সিমটম সিমিলারি ট্রিটমেন্ট দিতে হবে এবং রোগের ইন্ডিভিজুয়ালাইজড করতে হবে। তো ইন্ডিভিজুয়ালাইজড কি, কয়েকটা উদাহরণ দেই। ইন্ডিভিজুয়ালাইজড হলো যেমন কারো হাইপার টেনশন, এইটা যদি অল্টারনেটিং উইথ হাইপোটেনশন হয়, অর্থাৎ কিছুদিন তার হাই ব্লাড প্রেশার, আবার কিছুদিন তার লো প্রেশার, অর্থাৎ হাই ব্লাড প্রেশারটা কন্টিনিউ না, কিছুদিন লো প্রেশার থাকার পরে আবার হাই প্রেশার হয়ে যায়, আবার লো প্রেশার, এই রকম যদি অল্টারনেটিং হয় তাহলে এটা একটা সিমটম। এই সিমটমের জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো মেডিসিন রয়েছে। এই সিমটমটাকে বুঝে ওষুধ দিলে এই রোগীর হাইপার টেনশন এবং হাইপোটেনশন 2টাই ভালো হবে ইনশাল্লাহ, আশা করা যায়। তারপর হলো অনেক মায়েরা দেখা যায় যে মেরুদণ্ডে নেয়, অ্যানেস্থেসিয়া নেয়, অর্থাৎ মায়েরা সার্জারি করার পরে মেরুদণ্ডে অ্যানেস্থেসিয়া দেয়। ওই যে অ্যানেস্থেসিয়া নিয়েছে তারপর থেকে তার হাইপারটেনশন। এই ধরনের পেশেন্টকে হোমিওপ্যাথির স্পেশাল কিছু ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো দিলে তার এই রোগটা চিরতরে ভালো হয়ে যাবে। তাহলে যেমন ধরুন কারো হাইপার টেনশনের পাশাপাশি হার্টের কমপ্লেন, হাইপার টেনশন আর হার্ট কিন্তু এক না। হাইপার টেনশন হলো ব্লাড রিলেটেড সিমটম আর হার্ট হলো হার্ট রিলেটেড সিমটম, তাই না? তো কোনো হাই প্রেশারের রোগীর যদি হার্টে প্রবলেম থাকে, 2টা যদি একসাথে জোড়া লাগে, তাহলে তার জন্য আলাদা করে ঔষধ দেওয়ার, ইন্ডিভিজুয়ালাইজড ঔষধ দেওয়ার সুব্যবস্থা রয়েছে।
যদি হাইপার টেনশনের সাথে যদি কিছু আরেকটা সিমটম যদি হয় যে অনেক প্রেগনেন্সি মায়েদের হাইপার টেনশন হয়, বাচ্চা যখন পেটে থাকে তখন হাইপার টেনশন হয়। হোমিওপ্যাথিতে একটা স্পেসিফিক মেডিসিন রয়েছে এই ব্যাপারে, যে প্রেগনেন্সি মায়েদের হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার হয়ে গেছে এবং এই জন্য কিন্তু তার সার্জারিও করতে পারতেছে না, অনেক সমস্যা হয়ে যায়। শুধু হোমিওপ্যাথি মানে যিনি বুঝে এমন একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন, ঔষধ দিবে, তার হাইপার টেনশনটা ঠিক হয়ে যাবে। এই যে চমৎকার চমৎকার ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে আছে, এই বার্তাটা মূলত দেওয়া। আরেকটা বিষয় যেটা আমি প্রথমে বলেছিলাম, আবারও স্মরণ করিয়ে দেই, প্রত্যেকটা ট্রিটমেন্টেরই 3টা ধাপ। একটা হলো খাদ্য ব্যবস্থাপনা, 2 পথ্য, 3 ট্রিটমেন্ট হোমিওপ্যাথিক প্রেক্ষাপটে। তো এই যে রাউল ফিয়ার কথা যেটা বলা হয়েছিল সেটা হলো পথ্য, সেটার মাধ্যমে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার প্রেশারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। কিন্তু আপনার খাদ্য ব্যবস্থাপনা যদি খারাপ থাকে, আপনি যদি বেশি বেশি কার্বোহাইড্রেট খান, বেশি বেশি প্রসেস ফুড খান, বেশি বেশি রিফাইন্ড ফুড খান, বারে বারে যদি খাবার খান, তারপর অতিরিক্ত হাই টেনশন যদি আপনি করেন বা স্ট্রেসের মধ্য দিয়ে যদি আপনি যান, তাহলে আপনার কিন্তু হাইপার টেনশনের যে পরিপোষক কারণ আপনার মধ্যে বর্তমান থাকবে এবং ঔষধে আপনাকে সম্পূর্ণ সুস্থ করা যাবে না। ঔষধে সুস্থ করার আগে আপনাকে এই বিষয়গুলোকে কন্ট্রোলে আনতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ আরোগ্য হবেন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডাক্তার এ আলম হোসাইনী স্যারকে তার সুন্দর যুক্তিক যে আলোচনা, সেই আলোচনা করার জন্য। আমরা আসলে দেখি একটা জিনিস, 3টা বিষয় আসলেই দরকার প্রত্যেকটা চিকিৎসায়, সেটা হচ্ছে ডায়েট, ডাক, ডিসিপ্লিন। এই 3D যেটা সাধারণত আমরা ডায়াবেটিসের জন্য বলে থাকি, এটা শুধু ডায়াবেটিস রোগীদের জন্য না, আমাদের পুরো লাইফস্টাইলেই এই 3টি জিনিস প্রয়োজন: ডায়েট, ডাক, ডিসিপ্লিন। তো যাক, এবার আমরা প্রকৃতির কাছে চলে যাব। প্রকৃতি আমাদেরকে অনেক কিছুই দিয়েছে, বা প্রকৃতি আমাদের যে চিকিৎসা দেয়, প্রাকৃতিক চিকিৎসা বা ইউনানি চিকিৎসা সম্পর্কে আমরা জানব। যে উচ্চ রক্তচাপের ইউনানি কি মেডিসিন আছে, 2টো মেডিসিন সম্পর্কে আমাদের যদি আপনি বলেন, তাহলে আমার দর্শকরা উপকৃত হবে। তো আমি ডক্টর আসাদুজ্জামান স্যারকে অনুরোধ করছি এ বিষয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ ডাক্তার নাসরুল নাশিদি। ইউনানি সিস্টেম অফ মেডিসিনে অনেক মেডিসিন রয়েছে উচ্চ রক্তচাপের মতো সমস্যাকে মোকাবেলা করার জন্য। তো আসলে বেসিক্যালি আমরা এত মেডিসিন নিয়ে কথা বলবো না, তবে একটা বিখ্যাত ওষুধ নিয়ে বলি, সেটা হলো দাওয়াত শেফা, যেটা ইউনানিতে খুবই বহুল প্রচলিত একটা ওষুধ। দাওয়াত শেফা উচ্চ রক্তচাপে ব্যবহার করা হয়। তো এই ওষুধটা ব্যবহার করার পিছনেও সুনির্দিষ্ট কারণ থাকতে হবে। একটা কারণ হলো যে তার মেজাজকে নির্ণয় করতে হবে, সে উষ্ণধর্মী না শীতলধর্মী। তো দাওয়াত শেফা সাধারণত উষ্ণধর্মী মেজাজের ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং সেক্ষেত্রে চমৎকার কাজ করবে। আরেকটা ওষুধ আছে, সেটাকে আমরা ইউনানিতে ব্যাপকভাবে প্রচলিত, এটাকে সাধারণত আমরা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমি ব্যক্তিগত উপকার পাইছি, সেটা হলো হাব্বে আসফর। এই ওষুধটা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে চমৎকার কাজ করে, বিশেষ করে যাদের অস্বাভাবিক রকম তার দেখা যাচ্ছে টেনশন বেড়ে যায় এবং সে হঠাৎ করে তার শরীর গরম হয়ে যায় বা হঠাৎ করে তার শরীরে উত্তেজনা দেখা দেয় এবং ওইখান থেকে তার যদি উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে হাব্বে আসফর চমৎকার কাজ করে। আরও অনেক মেডিসিন রয়েছে, তবে এই 2টা ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসককে রোগীর মেজাজ নির্ণয় করতে হবে। প্রথম ওষুধটা হলো যাদের মেজাজ উষ্ণ
শুষ্ক অথবা উষ্ণ আর্দ্র। দ্বিতীয় রোগীর ওষুধটির ক্ষেত্রেও সেম কন্ডিশন রয়েছে। আরেকটা ওষুধ যে আমি বলতে চাই, না বললে হয়, সেটা হলো বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল রেখে এটাকে আমরা বহুলভাবে ব্যবহার করা হয়, সেটা হলো শরবত তামারিন্দ। এই ওষুধটি বিশেষ করে যাদের অতিরিক্ত লবণ খাওয়ার মানসিকতা রয়েছে এবং দীর্ঘদিন লবণ খাওয়ার কারণে তার উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দিয়েছে, এটা প্রয়োগ করা যেতে পারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আসাদুজ্জামান স্যারকে। এতক্ষণ তো আমরা হাইপার টেনশন নিয়ে অনেক কথা শুনলাম। আমাদের মূল বিষয়টাই কিন্তু আমরা ভুলে গেছি যে হাইপার টেনশন রোগীকে আমরা কি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো যে তার হাইপার টেনশন হয়েছে, এবং হাইপার টেনশন দ্বারা যে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পরীক্ষা নিরীক্ষা কি হতে পারে, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করতেছি ডাক্তার নাসরুল্লাহ রাশিদীকে। জি, ধন্যবাদ স্যার আমাকে কিছু বলার অনুরোধ করার জন্য। তো আমরা আসলে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু রোগটা নির্ণয় করেই থাকি যে আমার মাথা ব্যথা হয়েছে, আমরা সহজেই যে করি বিপি মেশিন দিয়ে, একদম প্রাথমিক স্টেজে বিপি মেশিন বা ব্লাড প্রেশার মেশিনে আমরা যখন দেখি যে রক্তচাপ 120/80 বা ক্ষেত্র বিশেষে এর থেকে 10 কম বেশি হয়, তখনও সাধারণ। যখন এর চাইতে অনেক বেশি হয়ে যায় তখন আমরা ধরেই নিই যে উচ্চ রক্তচাপ হয়েছে। কিন্তু এছাড়াও কিন্তু আমাদের আরও কিছু নির্ণয় টুলস রয়েছে। আমরা এটা হচ্ছে যে যদি কারো সাময়িক হতে পারে সেটাকে আমরা হাইপারটেনশন বলবো না, যে হঠাৎ করেই এই অবস্থা হয়েছে। এমন হতে পারে কেউ অনেক বেশি টেনশনে আছে বা কেউ কোনো কারণবশত তার মধ্যে দেখা দিতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থায় একই রকম থাকে তার বিপি, তখন কিন্তু আমরা বলবো না। যদি আমরা দেখা যাচ্ছে যে লাগাতার বা ক্রমান্বয়ে 3 মাস আমরা এর একটা রুটিন নিয়ে নিই, যে রুটিন টেস্ট করি, যে প্রতিদিনই সকালে এবং বিকালে আমরা মাপছি, কিন্তু সেই মাপার পর দেখছি যে না, তার বিপি বা ব্লাড প্রেশার 120/80 বা 10-20 কম এমন না, উপরে দেখা যাচ্ছে 170, 80, 200 এরকম হয়ে গেছে, নিচে 100 বা 100-র উপরে উঠে গেছে, এবং আমরা পুরো 3 মাস মাপার পর যদি দেখি এই অবস্থা, তাহলেও আমরা তাকে নির্ণয় করতে পারি যে হাইপারটেনশন। এছাড়া আমরা দেখা যায় ইসিজির মাধ্যমে নির্ণয় করতে পারি যে আমাদের এর সাথে হার্টের একটা সম্পর্ক রয়েছে। কিন্তু হাইপারটেনশন মানেই যে হার্টের রোগ তা না, হার্টের রোগ ভিন্ন ভিন্ন, কিন্তু এর সাথে একটা সম্পৃক্ততা রয়েছে। কারণ হাইপারটেনশন হচ্ছে যে রক্তনালী যে আছে এখানে যদি সংকুচিত হয়ে যায়, তখন অতিরিক্ত চাপ প্রয়োগ করে আমাদের মানে যে অবস্থাটা তৈরি হয় সেটা হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। অর্থাৎ রক্তের চাপটা অতিমাত্রায় বেশি, সেটা ইসিজি যদি অ্যাবনর্মালিটি থাকে, এরপরে ইকো যদি করাই, ইকোতেও যদি আমরা অ্যাবনর্মালিটি পাই তাহলে আমরা এটা নির্ণয় করতে পারি। এছাড়া আমাদের যদি দেখা যাচ্ছে যে ব্লাড সুগার লেভেল অনেক বেশি আছে, তাহলেও একটা কারণ হতে পারে। আমরা কিডনি টেস্ট করতে পারি, কিডনি দেখা যাচ্ছে যে কিডনি ফাংশন টেস্ট, এটা একটা টুলস। এরপরে আছে যে ব্লাড, সাধারণত ব্লাডের যে টেস্ট, এই টেস্টটা আমরা করিয়ে নিতে পারি এর সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা সেটা দেখার জন্য। এরপরে আমরা যে করতে পারি, ব্লাড সুগার মাপতে পারি যে সুগার লেভেলটা ঠিক আছে কিনা। থাইরয়েড টেস্ট করতে পারি যে থাইরয়েড হরমোন ঠিক আছে কিনা। এভাবে আমরা বিভিন্ন যে টেস্টগুলি আছে এই সমন্বিত সবগুলি টেস্টের যদি রিপোর্টের সাথে আমরা বিপিটা মিলিয়ে নিই, অর্থাৎ এককভাবে যে কোনো একটা টেস্ট যদি বেশি থাকে তাহলেই সেটা আমরা হাইপারটেনশন এভাবে নির্ণয় করব না। নির্ণয় করব যে দেখা যাচ্ছে যে না, সব দিকেই তার সমস্যা আছে, অ্যাবনর্মালিটি আছে, তখনই আমরা আসলে নির্ণয় করতে পারবো যে হ্যাঁ,
উনি উচ্চ রক্তচাপের একজন রোগী। জি, ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। তো এবারে আমি আমার ম্যাডামের কাছে চলে যাচ্ছি যে এতক্ষণ তো আপনি করণীয়র কথা বলেছেন, তো নিষেধ করবেন না? আপনার তো নিষেধও করা উচিত যে কি খাওয়া উচিত না, কি করা উচিত না। আপনি যদি সেই কথাটা বলতেন যে আমার দর্শকদের যে ডক্টর মাবিয়া জেসমিন ম্যাডাম, যে আপনি একটু বলে দেন রোগীদেরকে যে কি খেতে পারবে না, কি করণীয় না, সে বিষয়ে আপনি একটু বলেন। অনেক ধন্যবাদ নাসিরুল্লাহ রাশেদি স্যার। কি কি নিষেধ করতে হবে রোগীকে, এটা জানা খুব প্রয়োজনীয়। প্রথমেই আমরা যাব লবণ। উচ্চ রক্তচাপের রোগীর জন্য লবণ হচ্ছে বিষ সমতুল্য। লবণ শুধু আমরা খাবারে কম ব্যবহার করব, রান্নায় কম ব্যবহার করব তা না, কাঁচা লবণ একেবারেই বাদ দিতে হবে, যেটা আমরা টেবিল সল্ট বলে থাকি, খাবারের সময় অতিরিক্ত লবণ ব্যবহার। এছাড়াও লবণ আমরা আরও বেশ কিছু ব্যবহার করি, যেমন প্রসেস ফুড যেগুলো থাকে, চিপস, ক্যানের বিভিন্ন খাবার, সসেজ, সালামি, এগুলোতে প্রচুর লবণ দিয়ে প্রিজার্ভ করা হয়। এ কারণে এই খাবারগুলো পুরোপুরি বর্জনীয়। দ্বিতীয়, সুগার। সুগার বলতে আমরা শুধু চিনি কম খাবো কিংবা চিনি বাদ দেব তা না। চিনি বাদ দেওয়ার সাথে সাথে যেগুলো অতিরিক্ত চিনিযুক্ত খাবার রয়েছে, যেমন কোল্ড ড্রিঙ্কস, সোডা, এগুলো পুরোপুরি নিষেধ করতে হবে। এবং কারণ এগুলোতে আমাদের শরীরে কার্বোহাইড্রেট বাড়ায়, কার্বোহাইড্রেট গ্রহণেও চিনি বাড়ায়, গ্লুকোজ বাড়ায়, সুগার গ্রহণেও গ্লুকোজ বাড়ায়, উচ্চ রক্তচাপের জন্য যেটা খুবই ক্ষতিকর। তারপরে রয়েছে চর্বিযুক্ত বিভিন্ন খাবার। চর্বিযুক্ত খাবারে শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাবে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়বে। এর সাথে আমরা যোগ করতে পারি তেল। তেল হতে হবে অলিভ অয়েল টাইপের তেল, যা সহজে শরীর গ্রহণ করতে পারে। পাম অয়েল কিংবা সয়াবিন তেল সম্পূর্ণ নিষেধ। তারপর আমরা বর্জন করব রেড মিট। রেড মিটে অতিরিক্ত কোলেস্টেরল বাড়ে, এ কারণে গরুর মাংস, মহিষের মাংস পুরোপুরি বর্জনীয়। এর সাথে খাবারের সাথে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের মানসিক চাপ। মানসিক চাপ যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে খাবার নিয়ন্ত্রণ করেও কখনো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাবে না। এবং ধূমপান এবং অ্যালকোহল পুরোপুরি বর্জনীয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ ম্যাডামকে। আচ্ছা, আমরা নিয়মিত কিন্তু একটা কাজ করি, এই যে বাইরে বের হওয়ার সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন পারফিউম ব্যবহার করি, বিভিন্ন প্রসাধনী ব্যবহার করি। তো এবারে আমি এই ডক্টর এ আলম হোসাইনী স্যারের কাছে জানতে চাইব যে অ্যারোমা থেরাপি অ্যান্ড কসমেটিক্স এই বিষয়ে 3 ফ্রি লাইভ যে তার কর্মসূচি ঘোষণা করেছে বা যে কাজ করে যাচ্ছে, আচ্ছা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এই অ্যারোমা থেরাপি কসমেটিক্স কোনো কাজে আসে কিনা সে বিষয়ে যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ ডাক্তার নাসিরুল্লাহ রাশেদি। অ্যারোমা থেরাপি সম্পর্কে মানে গুরুত্বপূর্ণ সাবজেক্টটা হলো যে সুঘ্রাণ। তো সুঘ্রাণ কেন, মূলত বিষয়টা কেন? দেখবেন যে আপনার যদি মন খারাপ থাকে, যদি একটা ভালো ঘ্রাণ পান তাহলে মনটা ভালো হয়ে যাবে, ঠিক না? জি। আবার আমরা অনেক সময় দেখেছি যাদের নাক বন্ধ থাকে, হ্যাঁ, কর্পূরের ঘ্রাণটা নিলে নাক পাতলা হয়ে নাকের পানিটা পড়ে যায়, ঠিক না? আচ্ছা, এই কাজগুলো কিন্তু ঘ্রাণ দিয়ে সম্ভব। হ্যাঁ, আমাদের নাসিরুল্লাহ রাশেদি স্যার যে কথাটা বলেছেন যে অ্যারোমা থেরাপির মাধ্যমে হাইপার টেনশনের পেশেন্টের কোনো বেনিফিট হবে কিনা, সেটাই বললাম যে হ্যাঁ, হবে। তো অ্যারোমা থেরাপি দিয়ে কি কাজ করা যাবে? তার মানসিক স্ট্রেসটাকে কমানো যাবে, এক। তারপর শরীরে রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করা যাবে,
আম, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি, এখানে কি কি রয়েছে? অ্যারোমা থেরাপিতে রয়েছে ল্যাভেন্ডার তেল। ল্যাভেন্ডার তেল অত্যন্ত বিখ্যাত যে রোগীদের একটা রিল্যাক্স মুড তৈরি করার জন্য। যাদের মধ্যে হাইপার টেনশন আছে বা স্ট্রেস আছে, তাদের মানসিক একটা রিল্যাক্সের প্রয়োজন আছে। এই রিল্যাক্স দেওয়ার জন্য ল্যাভেন্ডার তেল খুবই বিখ্যাত। এজন্য স্ট্রেস কমবে। এবং ল্যাভেন্ডার তেল দিয়ে যদি কেউ স্কিন লোশন, ফেসিয়াল ক্রিম অথবা হেয়ার অয়েল অথবা ডিফিউজার দিয়ে অর্থাৎ ঘরের মধ্যে ভাস্প ছড়িয়ে দিয়ে যদি তার একটা ঘ্রাণ নেয়, তাহলে তার মধ্যে একটা রিল্যাক্স মুড তৈরি হবে এবং রিল্যাক্স মুড তাকে তার ইন্টারনাল যে স্ট্রেস, সেই স্ট্রেসটাকে কমাতে সহায়তা করবে, তার একটা রিল্যাক্স ঘুম চলে আসবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আরেকটা রয়েছে ইউক্যালিপটাস তেল। ইউক্যালিপটাস তেলটা কি করতে পারে? ইউক্যালিপটাস তেল আমি যেটা বললাম যে সর্দি হলে মানুষের নাকে আমরা যেটা নেই, সেটাও কিন্তু ইউক্যালিপটাস তেলের মতোই তার একটা ঘ্রাণ। যে ইউক্যালিপটাস তেল ত্বককে সতেজ রাখে এবং শ্বাসতন্ত্রের জন্য এটা উপকারী। অর্থাৎ নাকের মধ্যে যদি তার ঘন শ্লেষ্মা থাকে, সেই ঘন শ্লেষ্মাটাকে পাতলা করে দিবে এবং তার ব্রেইন, তার মাথা তার পাতলা হয়ে আসবে এবং মানসিক, এই যে পাতলা হয়ে আসলো, এই জন্য তার মানসিক চাপটা কমবে। এবং এটা কিন্তু শুধু যে মানে তার শ্বাসনালীর, তার সাইনাস, এইখানকার যে ঘন সান্ধ্রগুলোকে সে মানে করবে, মানে পাতলা করে দিবে, বিষয়টা কিন্তু এরকম না। এটা কিন্তু তার আরেকটা বিশেষ কাজ রয়েছে, যে সে রক্তচাপকেও নিয়ন্ত্রণ করতে পারে। এই যে ঘ্রাণটা নিলাম, এই ঘ্রাণের মাধ্যমে তার কিন্তু রক্তচাপটা নিয়ন্ত্রণ হবে। তো এটাকে আমরা কিভাবে ইউজ করব? ইউক্যালিপটাস তেলকে আমরা যদি খুব ভালো রেজাল্ট পেতে চাই, তাহলে ডিফিউজারের মধ্যে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল দিয়ে আমরা এটার বাষ্প ঘরে ছড়াই দিব এবং এই ঘরের মধ্যে যিনি পেশেন্ট তিনি থাকবেন অথবা তার অফিসে দিবেন। বাইরে থেকে মানুষ আসলেও সমস্যা নেই, এটা একটা খুব সুঘ্রাণ আছে, সেই সুঘ্রাণটা ভালোই লাগবে। তো এটা তাকে রিল্যাক্স করতে সহায়তা করবে। চন্দন, আমরা তো চন্দন নাম শুনেছি, চন্দনেরও কিন্তু, চন্দন কাঠ থেকে তেল হয়, সেই তেলটাও কিন্তু ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং হাই প্রেশার রোগীদের জন্য এটি প্রাকৃতিক উপাদান হিসেবে খুবই কার্যকর। হাই প্রেশার রোগীদের জন্য গোলাপ তেল, আমরা যেটা যে গোলাপ জলের যে ঘ্রাণটা, এই ঘ্রাণটা কিন্তু কোত্থেকে এসেছে? এটা আমরা গোলাপ জলে যেটা পাই সেটা কিন্তু আর্টিফিশিয়াল। এই ঘ্রাণটাই কিন্তু গোলাপ তেল থেকে হয়, এটা কিন্তু ন্যাচারাল। এখন এই ন্যাচারাল একটা ঘ্রাণ যদি আপনার ঘরে ছড়িয়ে দেওয়া হয় বা আপনার ত্বকে লাগিয়ে দেওয়া হয়, হেয়ার অয়েলের মাধ্যমে যদি মাথায় দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, আপনার মধ্যে যখন একটা গোলাপ গোলাপ ভাব থাকবে, আপনি নিজেই গোলাপি হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এ আলম হোসাইনি স্যারকে আমাদের গোলাপের সুঘ্রাণ দেওয়ার জন্য। যে গোলাপের সুঘ্রাণে আমরা যখন আসলেই দুর্গন্ধ আমাদেরকে যেমন অসুস্থ করে ফেলে, সুঘ্রাণ তেমনই আমাদেরকে সুস্থ এবং মনের প্রফুল্লতা এনে দেয়। তো আমরা এবারে যাব আসাদুজ্জামান স্যারের কাছে। স্যারের কাছে জানতে চাইবো যে আমাদের হাতের পাশে যে সমস্ত ভেষজ আছে, ভেষজ বলতে আমাদের যে মশলা টশলা আছে, এগুলি দিয়ে কি উচ্চ রক্তচাপের রোগীদের কোনো কাজে আসে কিনা, বা এগুলি দিয়ে ধরেন যে আমি ওষুধ, এখন রাত হয়ে গেছে, অনেক রাত, তো সেই ক্ষেত্রে আমার মানে একটা উচ্চ রক্তচাপের রোগীর ক্ষেত্রে আমরা কিভাবে মানে এই রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি, যেটা আমাদের হাতের কাছে বা আমাদের ঘরে আছে, এরকম মানে ভেষজ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় কিনা, সেই বিষয়ে আপনি একটু বলুন। জি, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই করা সম্ভব। কারণটা হলো ওষুধ তো আমাদের কাছেই আছে। উচ্চ রক্তচাপের রোগীদের আসলে অনেক সময় এমন অবস্থা হয় যে ওষুধ খোঁজারও সে সময় পায় না, তার আগেই সে
সে এমন সিচুয়েশন হয় সে ফিট হয়ে যেতে পারে, বা তার হার্ট অ্যাটাক হতে পারে, বা তার স্ট্রোক হতে পারে, এরকম সিচুয়েশন আসে। তো সেই হিসেবে আমি যারা এই সমস্ত রোগীদের আশেপাশে যারা থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে যদি কোনো ওষুধ আইডেন্টিফাই না করতে পারেন, বা যে ওষুধটা তাকে খাওয়াচ্ছে সে ওষুধটা কাজ না করে থাকে, সেক্ষেত্রে অনেক সময় ডাক্তারকে পাওয়া যায় না, বা তখন হাতের কাছে আপনি চমৎকার একটা মেডিসিন আছে রসুন, আপনার রসুনকে ব্যবহার করেন। চমৎকার একটা মেডিসিন আছে তেঁতুল, তেঁতুল হাতের কাছে রাখেন। তারপরে যদি তাও না পান, আপনি যদি ফুল চাষ করে থাকেন, প্রতিটা বাড়িতেই গোলাপ চাষ করা হয়। স্যার বলতেছিল গোলাপ, হ্যাঁ গোলাপ আপনার রোগীকে চিবাইতে বলেন, রোগী জাস্ট গোলাপ ফুলটা চিবাইতে বলেন, অথবা গোলাপের পাতাকে চিবাইতে বলেন, তাৎক্ষণিকভাবে তার চমৎকার হবে। যদি তাও না হয়, জবা ফুল আছে, জবা ফুলকে চাবাইতে বলেন বা তার পাতাকে চাবাইতে বলেন, চমৎকার কাজ করবে। তারপরে অনেকের বাড়িতে পেয়ারা গাছ আছে, জবা ফুলের টবে পেয়ারা গাছ করে পেয়ারা পাতা চিবাইতে বলেন, চমৎকার কাজ করবে। অনেকে রান্নাঘরে পেয়ারা রাখা হয়, তারপরে আপেল রাখা হয়, এগুলি চমৎকার অনেক সময় কাজ করে। লবঙ্গকে ব্যবহার করতে পারেন, লবঙ্গ চিবাইতে বলেন, ইনশাল্লাহ কমে যাবে। তো সবচেয়ে বড় কথা হলো যে উচ্চ রক্তচাপের রোগীদের অনেক সময় যাদের ক্রনিক থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই পার্মানেন্ট কোনো সলিউশন না, কিন্তু তার সিমটমটাকে সে মানে প্রশমিত করতে সাহায্য করবে। তো এরকম আরও অনেক কিছুই রয়েছে। তো ধন্যবাদ। বিস্তারিত আলোচনা করতে গেলে অনুষ্ঠানটা বড় হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ ডক্টর নাসরুল হাসান। জি ধন্যবাদ। আচ্ছা, এবারে আমরা চলে যাব ডাক্তার মাবিয়া জেসমিন ম্যামের কাছে, যে আমরা অনেক কথাই শুনলাম। তো আমাদের যে রান্না বান্না, মানে বিশেষ করে রান্না বান্না, রান্নার পরিবেশ, উচ্চ রক্তচাপের রোগীদের রান্না বান্না কিভাবে করতে হবে, বা তাদের মানে রান্নার যে পরিবেশ সেটা কেমন রাখতে হয়, সে বিষয়ে আপনি একটু বলুন। অনেক ধন্যবাদ ডক্টর নাসিরুল্লাহ রাশিদি স্যার। আসলে এই ব্যাপারটা নিয়ে অনেকেই আলোচনা করেন না, কিন্তু আমাদের 3 ফ্রি লাইফের তিনটি মূল স্লোগানের একটি হলো রিফাইন্ড ফুড ফ্রি রান্নাঘর। তাই আমরা রান্নাঘরটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আমি আসবো রান্নাঘরের পরিবেশের ক্ষেত্রে। রান্নাঘরের পরিবেশ হতে হবে দূষণমুক্ত, সুষ্ঠু, পরিষ্কার, আলো বাতাসপূর্ণ, প্রাকৃতিক আলো বাতাসপূর্ণ সুন্দর রান্নাঘর। তারপরে আমরা যাব রান্নার উপকরণ। রান্নার উপকরণ অবশ্যই সতেজ হতে হবে এবং কেমিক্যাল ফ্রি হতে হবে। কেমিক্যাল ফ্রি যদি উপকরণ থাকে তাহলে সেটাই আমাদের শরীরের জন্য কার্যকরী হবে। তারপরে আমরা তেলের ব্যবহারে যাব। তেলের ব্যবহার হতে হবে খুবই অল্প, এবং সেটা শরীরের জন্য উপকারী তেল, অপকারী তেল নয়। এবং খাবারের পদ্ধতি, রান্নার পদ্ধতিটা হবে কখনোই ভাজা কিংবা ফ্রাইড কোনো ব্যবস্থায় রান্না করা যাবে না। রান্না করতে হবে সিদ্ধ, ভাপে কিংবা গ্রিল করে কিংবা বেক করে, যেন সেটা স্বাস্থ্যকর হয়। রান্নার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে পানির ব্যবহার। পানির ব্যবহার পরিমিত করতে হবে। অনেক পানি দিয়ে অনেকক্ষণ জাল করলে একটা খাবারের রান্নার উপকরণগুলো থেকে পুষ্টিগুণগুলো চলে যায়, সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং রান্নায় মশলার ব্যবহার, অতিরিক্ত ঝালযুক্ত মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে। কম মশলা এবং উপকারী মশলাগুলো, যেগুলো ভেষজ গুণসম্পন্ন, যেমন উচ্চ রক্তচাপের রোগীর জন্য রসুন খুবই উপকারী, এই জাতীয় ভেষজ গুণসম্পন্ন মশলাগুলো ব্যবহার করতে হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাবিয়া জেসমিন ম্যামকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। নিয়মিত যারা আমাদের অনুষ্ঠান দেখে থাকেন
তাদেরকে বলবো যে আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। আর যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা ফেসবুকে লাইক দিবেন এবং আমাদের সাথেই থাকবেন, ফলো করবেন। আর আপনাদের যদি কোনো বিষয়ে, বিশেষ করে মেডিকেলের কোনো বিষয়ে যদি জানার কোনো কিছু থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুক আছে। আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, 3freelife.com। এই ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা শেষ করব ইনশাল্লাহ। সবার পরবর্তী এপিসোড দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি ও আমার সাথে যারা আছেন, যে ডাক্তার আছেন, ডাক্তার এ আলম হোসাইনি, ডাক্তার মাবিয়া জাসমিন, ডাক্তার আসাদুজ্জামান, দীর্ঘ সময় ধরে এই আলোচনা করার জন্য সবাইকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। তো আজকে আর কথা না বাড়িয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।